আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা লাস্ট দিন যে থিওরিগুলো পড়ছি কেমিস্ট্রিতে ওইগুলোরই বই থেকে ম্যাথ করব, ঠিক আছে? যদি তোমার কাছে বই থাকে, বইয়ে এই সিরিয়ালি ম্যাথগুলো আছে, আর আমি এইখান থেকে কপি করে করে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সো এখানে আমরা ফার্স্টে ওয়ার্ক এক্সাম্পল 4.1 করব, চ্যাপ্টার 4 এর ফার্স্ট ওয়ার্ক এক্সাম্পল। সো এখানে আসো। আচ্ছা, সো একদম প্রথম দিকে ম্যাথগুলো খুব সহজ, এমনিতেই পারা যায়। সো এখানে বলছে দেখো যে in reaction A to B initial concentration of A is 0.275 mole per liter. After starting reaction within 5 minutes 20 seconds concentration of A decreases to 0.125 mole per liter. In this period calculate the rate of reaction. Okay, so আমরা জানি যে একটা রিঅ্যাকশনে হচ্ছে তোমার রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন আস্তে আস্তে কি ডিক্রিজ হয়, তাই না? এখানে তাই হয়েছে না যে এ থেকে বি একটা রিঅ্যাকশন, তার হচ্ছে এখানে দেখো ফার্স্টে ছিল 0.275 মোল পার লিটার অর মোলার, ক্যাপিটাল এম লিখতে পারো। আর এইখানে তোমার কনসেন্ট্রেশন কত ছিল? 0.125 মোল, সরি, এটা হচ্ছে তোমার ইনিশিয়ালি রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন। আফটার 5 মিনিটস 20 সেকেন্ডস এটা রিডিউসড হয়ে তোমার 0.125 মোলার হয়েছে। তো এখন জিজ্ঞেস করছে যে এই টাইমের মধ্যে ওর রিঅ্যাকশন রেট কত বা বিক্রিয়ার হার কত। ওকে, সো আমরা রিঅ্যাকশন রেট কীভাবে বের করি? এটা হচ্ছে তোমার, আমরা এই কনসেন্ট্রেশনের জন্য এখানে একটা মাইনাস দিই, ফার্স্টে রিঅ্যাকট্যান্টের জন্য এখানে একটা মাইনাস দিই, দেন আমরা বলি ফাইনাল কনসেন্ট্রেশন মাইনাস ইনিশিয়াল কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই টাইম কত? 320 সেকেন্ড, তাই না? সো এটা যদি আমরা ক্যালকুলেট করি, মাইনাস 0.125 মাইনাস 0.275 ডিভাইডেড বাই 320, যেটা আসে 4.6875 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। এটা বোঝা গেছে? এই টাইপের কোশ্চেন এমসিকিউতে আসে। ক্লিয়ার? এই চ্যাপ্টারে আমরা ওভারঅল অনেক ম্যাথ করবো, তো সো আমরা ট্রাই করবো বইয়ের যতগুলো আছে ম্যাক্সিমাম করে ফেলার। এই চ্যাপ্টারটা পুরোটাই ম্যাথমেটিক্যাল আর কি, ম্যাথ বেসড। আচ্ছা, এরপর সেকেন্ড কোশ্চেনে আসো। আচ্ছা, সো এই যে আমরা এখানে আরেকটা এক্সাম্পল দেখো যে ইথানল দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ইন অ্যালকোহলিক বেভারেজেস অ্যান্ড অ্যান অকটেন বুস্টার ইজ গ্যাসলিন ইজ প্রডিউসড বাই দ্য ফার্মেন্টেশন অফ গ্লুকোজ। তো এখানে একটা রিয়াকশন দিছে, এটা অর্গানিক কেমিস্ট্রিতে শিখবা, গ্লুকোজের ফার্মেন্টেশন। সো এখানে আমাদের জিজ্ঞেস করছে যে তোমার ইথানলের যে রেট অফ ফর্মেশন, এই যে ইথানল হচ্ছে কি C2H5OH, এটার যে রেট অফ ফর্মেশন, এইটা রেট অফ কনজাম্পশন অফ গ্লুকোজের সাথে কিভাবে রিলেটেড। ওকে, আর সেকেন্ডটায় বসে রাইট দিস রিলেশনশিপ ইন টার্মস অফ del C2H5OH বাই del T অ্যান্ড del C6H12O6 বাই del T। আচ্ছা, সো এখানে দেখো আমি এইটা যদি এখানে নিয়ে আসি, আচ্ছা, সো আমাদের এখানে তোমার ওই যে আগের দিন আমরা বলছিলাম না যে জাস্ট একটা ইনগ্রেডিয়েন্টের বা একটা রিঅ্যাকট্যান্ট বা একটা প্রোডাক্টের যদি রিঅ্যাকশন রেট বের করতে বলে, তখন আমরা কি করব? ইন্ডিভিজুয়ালটা বের করে আনবো, যে রিঅ্যাকশন রেটের যে ইকুয়েশনটা ছিল ওইখান থেকে ইন্ডিভিজুয়ালটা বের করে আনবো। আচ্ছা, এখানে আমরা রেট ইকুয়েশনটা আগে লিখি। সেখানে রেট ইকুয়েশনটা কীরকম হবে? মাইনাস, মানে রেট ইজ ইকুয়াল টু হোয়াট? রিঅ্যাকশন রেট। হ্যাঁ বলো। ফার্মেন্টেশন মিনিং হচ্ছে গাজন প্রক্রিয়া, এটা অর্গানিক কেমিস্ট্রিতে শিখবে। আচ্ছা, সো এখানে দেখো রেট ইজ ইকুয়াল টু মাইনাস এই যে C6H12O6, তাই না? এইটার কনসেন্ট্রেশনের চেঞ্জ, দ্যাট ইজ ডেল অফ কনসেন্ট্রেশন অফ C6H12O6 ডিভাইডেড বাই ডেল টি। এখানে কিন্তু আমার কোনো কিছুতে ডিভাইড করার দরকার নাই, তাই না? কারণ এইটার কোএফিশিয়েন্ট কত? 1। আচ্ছা, এরপরেরটা কি হবে? প্লাস 1/2, বিকজ এই যে এখানে কোএফিশিয়েন্ট হচ্ছে 2, আর ডেল কনসেন্ট্রেশন অফ C2H5OH ডিভাইডেড বাই ডেল টি ইজ ইকুয়াল টু প্লাস 1/2 চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই ডেল টি। ক্লিয়ার?
ডি দিয়েও লেখা যায়, বাট একভাবে লিখলেই হয়েছে, এটা সমস্যা না, যে কোনো একটা লিখতে পারো। আচ্ছা, তো এখন আমাদের প্রথম কোশ্চেনটাই বলছে কি ইথানলের ফর্মেশন আর গ্লুকোজের কনজাম্পশনের রেট কিভাবে রিলেটেড। আচ্ছা, মানে এখানে গ্লুকোজ আস্তে আস্তে কি কনজিউমড হচ্ছে, মানে ইউজড হচ্ছে, আর এটা আস্তে আস্তে কি ফর্ম হচ্ছে বা প্রডিউস হচ্ছে, তাই না? সো এখানে আমরা এই দুইটার মধ্যে যে রিলেশন, এই যে এই দুইটা যে দেখতে পাচ্ছ, এইভাবে আমরা রিলেট করতে পারি। সো এখান থেকে লেখা যায় যে ডেল C6H12O6 দ্যাট ইজ গ্লুকোজের যে কনজাম্পশন রেট তার অ্যাবসোলুট ভ্যালু, মানে তার ভ্যালুটা হচ্ছে ইথানল ফর্মেশনের হাফ। ইথানলের যে ফর্মেশন রেট তার এক্স্যাক্টলি হাফ। আচ্ছা, এখানে এটা মাইনাসই থাকুক, এভাবেই লিখবা যে গ্লুকোজ যদি ধরো 2 সেকেন্ডে 4 মোলার কমে যায়, তাহলে ইথানল হচ্ছে তোমার এখানে কত বলছি, গ্লুকোজ হচ্ছে ধরো 1 সেকেন্ডে যদি 4 মোলার কমে যায়, এটা হচ্ছে 1 সেকেন্ডে 8 মোলার প্রডিউস হবে, কারণ এইটার হাফ হচ্ছে এটা। সো এখানে তাড়াতাড়ি ফর্ম হচ্ছে কি ও, তাই না? সো ওর হাফ হচ্ছে এটা, বুঝা গেছে? ধরো 1 সেকেন্ডে এই ইথানল ফর্ম হইলো 8 মোলার, তাহলে ওই 1 সেকেন্ডে গ্লুকোজ ফর্ম হয়েছে কতটুকু, 4 মোলার। বুঝা গেছে? মানে এটার কনজাম্পশন রেটটা এটার প্রোডাকশন রেটের হাফ। সো এটা যতটুকু কনজিউমড হবে এটা ঠিক তার ডাবল প্রডিউস হবে, বুঝতে পারছো? আচ্ছা, আর বি নাম্বারটাই কি বলছে, রাইট দিস রিলেশনশিপ ইন টার্মস অফ এত অ্যান্ড এত। সো এটাই লিখছি, এই মানে বি এর অ্যান্সার এইটাই। এতে লিখবা যে এটা হচ্ছে হাফ, আর বিতে তুমি এটা ইকুয়েশন দিয়ে লিখবা। হ্যাঁ, এখানে এই কোশ্চেনটার অ্যান্সারটা লিখবা এভাবে যে দ্য রেট অফ ফর্মেশন অফ ইথানল ইজ হাফ অফ দ্য রেট অফ ইজ ডাবল অফ দ্য রেট অফ কনজাম্পশন অফ গ্লুকোজ। আমরা তো এটা আগে বলতেছি তখন, ঠিক আছে? আচ্ছা, এরপর এই কোশ্চেনটা দেখো। আচ্ছা, আমাদের এখানে বলছে নাইট্রোজেন পেন্টাঅক্সাইড, নতুন নতুন কিছু ফর্মুলা শিখবা, এগুলো মনে রাখবা, কেমিক্যাল ফর্মুলা। নাইট্রোজেন পেন্টাঅক্সাইড, এটা ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড N2O5। তো আমাদের বলছে যে নাইট্রোজেন পেন্টাঅক্সাইডের ডিসোসিয়েশন রিয়াকশনটা এরকম। এখন বলছে ইফ কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড ইনক্রিজেস টু 3 × 10⁻³ মোল পার লিটার ইন 6 সেকেন্ডস, দেন হোয়াট ইজ দ্য রেট অফ রিয়াকশন। আচ্ছা, সো এখানে রেট অফ রিয়াকশনটা নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে কিভাবে রিলেটেড, এটার সামনে কত আছে 4, সো 1/4 ডেল চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম। এটা যেহেতু একটা প্রোডাক্ট তাই এখানে মাইনাস দেয়নি, প্লাস 1/4। আচ্ছা, সো কত সেকেন্ডে কতটুক চেঞ্জ হয়েছে, ডেলটি হচ্ছে 6, আর ডেল NO2 কত 3 × 10⁻³ So we get 1, টা হচ্ছে এখানে ক্যালকুলেট করলে 1.25 × 10⁻⁴ ইউনিট কি হবে, মোল পার লিটার পার সেকেন্ড বা মোলার পার সেকেন্ড। আমরা একদম সহজ ম্যাথগুলো আগে আগে দেখতেছি। হুম। আচ্ছা, এগুলো হচ্ছে তোমার স্টুডেন্ট ওয়ার্ক আর কি। স্টুডেন্ট ওয়ার্কে আমরা 4.6 নাম্বারটা দেখি।
আচ্ছা এখানে আমাদের বলছে দ্য অক্সিডেশন অফ আয়োডাইড আয়ন বাই আর্সেনিক অ্যাসিড H3AsO4, এটা মুখস্থ রাখতে পারো, অনেক সময় এমসিকিউতে আসে আর্সেনিক অ্যাসিডের ফর্মুলা। আমাদের বলছে যে এটার একটা ইকুয়েশন দেওয়া আছে, এইভাবে হচ্ছে রিয়াকশনটা হয়। তো এখন বলছে ইফ মাইনাস ডেল আই বাই ডেল টি ইজ ইকুয়াল টু এত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডেল আই থ্রি মাইনাস ডিভাইডেড বাই, এখানে একটা ডিভাইডেড বাই ওরা মিস করছে, ডিভাইডেড বাই ডেল টি ডিউরিং দ্য সেম টাইম ইন্টারভাল। আচ্ছা, তো এখানে আমরা রেট ইকুয়েশনটা যদি লিখি, রিয়াকশন রেট ইজ ইকুয়াল টু হোয়াট, মাইনাস 1/3 ডেল আয়োডিন মাইনাসের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই ডেল টি, তাই না? আর প্রোডাক্টের জন্য মানে আমরা এখানে সবগুলো লিখবো না, আমরা জাস্ট যেগুলো আমাদের দরকার, যেমন এইটার সাথে এইটা দরকার, তাই না? আমাদের এখানে কোশ্চেনে ওইটাই চাইছে। সো আমরা এই আয়োডিন 3 এরটা যদি লিখি, প্লাস 1/1 ডেল চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ আয়োডিন 3 মাইনাস আর ডিভাইডেড বাই হচ্ছে ডেল টি। সো এখান থেকে আমাদের অ্যান্সার চলে আসছে অলমোস্ট। এখানে তোমাকে এই যে মাইনাস ডেল আই বাই ডেল টির ভ্যালু দেওয়া 4.8 ইন্টু 10⁻⁻4, বুঝতে পারছো? সো ওইটা তুমি, হ্যাঁ এই যে এইখানে সামনে 3, বুঝতে পারছো? এই যে সামনে, হ্যাঁ না সেম না, এটা এইখানে তোমার এইটা হচ্ছে একটা মলিকুল, বুঝছো? এটা হচ্ছে একটা মলিকিউল, আয়োড মানে I3 তিনটে একসাথে বন্ডে আছে, আর এইটা হচ্ছে তিনটা আলাদা আলাদা আয়োডাইড আয়ন, বুঝা গেছে? এটা অক্সিডাইজড হচ্ছে এইভাবে। আচ্ছা, তো এইখানে দেখো -1/3, এখন এই যে মাইনাস ডেল আই মাইনাস বাই ডেল টি এইটাই কিন্তু দেওয়া আছে, তাই না? সো আমরা 1/3 এই পোর্শনটাই কিন্তু দেওয়া, এই পুরাটা এটাই ওরা দিয়ে দিচ্ছে, যে এটা হচ্ছে 4.8 ইন্টু 10⁻⁻4 মোলার পার সেকেন্ড। আর এই পাশের এইটা আমাদের বের করতে বলছে, ডেল আয়োডিন 3 মাইনাস ডিভাইডেড বাই ডেল টি। সো এবার জাস্ট তোমার যেটা করতে হবে, এটাকে 3 দিয়ে ডিভাইড করলে অ্যান্সার চলে আসবে। 1.6 ইন্টু 10⁻⁻4 মোলার পার সেকেন্ড। হ্যাঁ এটা এই ভ্যালুটাই চাইছে। না না, এইটার ভ্যালুই তো এটা, মানে ডেলটি সহই তো ভ্যালু এটা, বুঝছো? আচ্ছা, আর বি নাম্বারটাই কি বলছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ রেট অফ কনজাম্পশন অফ হাইড্রোজেন প্লাস আয়ন ডিউরিং দ্যাট সেম টাইম ইন্টারভাল। সো মানে হাইড্রোজেন প্লাস এখানে কি কনজিউমড হচ্ছে, তাই না? এই যে রিয়াক্টেন্টগুলো কনজিউমড হয়। সো এইটার অ্যাভারেজ রেটটা কত, মানে শুধু এইচ প্লাসের রেটটা কত? তো সেটা কি বলো, মাইনাস ডেল এইচ প্লাস বাই ডেল টি না, তাই না? আর এইটা আমার রেটের সাথে কিভাবে রিলেটেড, বা এইটা এই যে ধরো আমাদের যেটা দেওয়া আছে, এই যে এইটার সাথে কিভাবে রিলেটেড, এটা যদি সাইডে লিখি, এখানে যদি লিখি, এটা দেখো -1/2, এটার সামনে কি 2 আছে, এই যে, তো 2 দিয়ে ডিভাইড, আর এখানে কি হবে, ডেল এইচ প্লাস বাই ডেল টি। আমাদের দরকার কোনটার ভ্যালু, জাস্ট এইটুকের, তাই না? সো আমাদের ওইটার সাথে ওই যে আয়োডিন 3 আয়োডিন মাইনাস ওইটার মানে এইটার সাথে রিলেশন কীরকম, যে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 2/3 মানে -2/3 ডেল আয়োডিন মাইনাস ডিভাইডেড বাই ডেল টি, তাই না? অ্যান্ড এটা হচ্ছে -2 ইন্টু, এখানে এই মাইনাস এইটার ভ্যালু দেওয়া, এইটুকের ভ্যালু দেওয়া। হ্যাঁ দাঁড়াও, এই যে এইটা আর এইটা থেকে দেখো আমি লিখছি সাইড চেঞ্জ করে, এই দুইটা থেকে, এখান থেকে এইটা আসে, অ্যান্ড দেন আমাদের এই যে কোশ্চেনে যেটার ভ্যালু দেওয়া ওইটা আমি জাস্ট বসাই দিব। কোশ্চেনে তো আমাদের এইটার ভ্যালু দেওয়া আছে, তো এটা এখানে বসালাম। সো এখানে আসে 3.2 ইন্টু 10⁻⁻4 মোলার পার সেকেন্ড। এই যে এইখান থেকে দেখো, এই যে এই 2টা জাস্ট এই পাশে নিয়ে আসো,
-2/3 ইজ ইকুয়াল টু এটা। জাস্ট এইচ প্লাসের জন্য রেটটা কেমন, কারণ ওইটা দেওয়া আছে। তুমি চাইলে এটার সাথেও করতে পারতো, এটা তো বের করছো এই মাত্র, এটা দিয়েও করতে পারো সেম, তখন তো এটা জাস্ট ডাবল। আচ্ছা, সো এরপর আমরা পরের কোশ্চেন আসি। হ্যাঁ, তো প্রোডাক্টের সাথে না, সরি, এটা তো রিঅ্যাকট্যান্টের সাথে, মানে সেম ইকুয়েশনের না ওরা না না, আমাদের রেট অফ রিঅ্যাকশনে সবাই একসাথে, এটা প্রোডাক্ট হোক রিঅ্যাকট্যান্ট হোক সবাই একসাথেই তো লিখবে। বুঝলি, যারা প্রোডাক্ট তাদের সামনে জাস্ট একটা প্লাস বসবে, আর যারা রিঅ্যাকট্যান্ট তাদের সামনে জাস্ট একটা মাইনাস বসবে। যেমন এটাও রিঅ্যাকট্যান্ট, তাই এখানে মাইনাস বসবে। হ্যাঁ রিঅ্যাকট্যান্টের সাথে দুইটা কম্পাউন্ড, হ্যাঁ আর ওই দুইটা কম্পাউন্ডের মধ্যে আমি রিলেশন স্থাপন করতে পারবো। হ্যাঁ, এই যে আমরা তো সেটাই করছি না, এই যে এইটা এইচ প্লাস এই পাশে আর I3 মাইনাস ওই পাশে। আচ্ছা, এরপর এখানে ম্যাক্সিমাম ম্যাথ অ্যাকচুয়ালি সেম, তো আমি এগুলো প্রত্যেকটা করে টাইম ওয়েস্ট করতে চাইতেছি না। আমি দেখি কোনোটা টাফ আছে নাকি। আচ্ছা, এখানে 4.11 দেখো কিভাবে করবা। নাইট্রোজেন আর হাইড্রোজেন মিক্স করে আমরা অ্যামোনিয়া বানাচ্ছি, তো বলছে যে অ্যামোনিয়ার যে কনসেন্ট্রেশন সেইটা 1 মিনিট 40 সেকেন্ডসে এত হয়। সো রেট অফ রিয়াকশন কত? সো একদম ইনিশিয়ালি এটার কনসেন্ট্রেশন কত ছিল? 0। আর আফটার 1 মিনিট 40 সেকেন্ডস কত হয়েছে? এত। সো জাস্ট তোমার ফাইনাল মাইনাস ইনিশিয়াল ডিভাইডেড বাই এই টাইম, আর আবার একটা এক্সট্রা 2 দিয়ে ডিভাইড, তাই না? কারণ এটা একটা প্রোডাক্ট, সরি এটার সামনে একটা কোফিশিয়েন্ট আছে, আর এটা যেহেতু প্রোডাক্ট তাই এটার সামনে প্লাস বসবে। এখানে সব ম্যাথ সেম, তো আমি বলবো যে এটা তো হ্যাঁ না, আবার এই যে NH3 সামনে আবার একটা 2 আছে, তো আবার 1/2 দিয়ে ডিভাইড করতে হবে। এটা তো আমার NH3 প্রোডাকশন রেট চাই না, এটা চাইছে আমার রিয়াকশনের রেট ওভারঅল। কিছু না বলা থাকলে আমরা পুরো রিয়াকশনটা রেটই বের করি। ওকে, আচ্ছা, এখন এটা এখানে এই যে পুরো স্টুডেন্ট ওয়ার্কটা সবগুলো ম্যাথই অ্যাকচুয়ালি সেম, কোনোটাই ডিফারেন্ট না। তো এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, এখন একটু লিখে রাখো। তোমাদের হচ্ছে স্টুডেন্ট ওয়ার্ক 4.2 এর সবগুলো হোমওয়ার্ক থাকবে। কোনোটা যদি অ্যান্সার না মিলে আমাকে দেখাবা, আর যারা সামনাসামনি আসুক আমি হোমওয়ার্ক চেক করে দিব, বাট সবগুলোই করতে হবে। হ্যাঁ, স্টুডেন্ট ওয়ার্ক, এই যে এইটা স্টুডেন্ট ওয়ার্ক 4.2 এর সবগুলো ম্যাথগুলো হচ্ছে MCQতে আসার মতো, তুমি ক্যালকুলেটর প্রেস করে বের করতে পারবে, জাস্ট লেখাও লাগে না। আচ্ছা, এরপরে আমরা পরের টাইপের ম্যাথে যাই। আচ্ছা, এরপর হচ্ছে ওয়ার্ক এক্সাম্পল 4.5। এটার থিওরি আমরা লাস্ট দিন দেখছি, তো আজকে এটার ম্যাথ দেখব। আচ্ছা, সো এখানে বলছে যে অ্যাট ডিফারেন্ট কেলভিন টেম্পারেচার দ্য রেট কনস্ট্যান্টস K of thermal dissociation of N2O5 are determined. Then with this data, log K versus T inverse graph is drawn. The slope of the straight line obtained is minus 96.5 into 10 square Kelvin. Calculate the activation energy of this dissociation reaction. আচ্ছা, সো আমাদের টেম্পারেচারের সাথে এই যে রেট কনস্ট্যান্টের যে রিলেশন, সেটার ইকুয়েশন কি ছিল? ln K is equal to minus EA/R 1/T plus ln A। বাট এইখানে আমার ম্যাথটা কিসে দেওয়া? লগ। সো আমরা লগের ফর্মুলাটা লিখবো এরপর, যেটা হচ্ছে log K is equal to minus EA/2.303R into 1/T plus log A। সো এখানে ওই যে আমরা লাস্ট দিন যে থিওরিটা পড়লাম, যে একটা এখানে যদি আমরা একটা log K ভার্সেস 1/T গ্রাফ আঁকি,
তখন ওই গ্রাফটার স্লোপটা নেগেটিভ হয়, বিকজ এই যে এই নাম্বারটা নেগেটিভ, তাই না? এই যে স্লোপটা হচ্ছে কি -EA/2.303R। সো আমাদের এই স্ট্রেট লাইনটা কি হয়, এরকম ডাউনওয়ার্ড একটা স্ট্রেট লাইন হয়। অ্যান্ড এখানে আমাদের এইটা কত, এইটুক log A, তাই না? আর এই স্লোপটা কত, এই স্লোপটা হচ্ছে -EA/2.303R, মাইনাস সহ। হ্যাঁ, অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা দেওয়া আছে। এটা কত, এই -EA/2.303R? হ্যাঁ, ওইটা পরে আসবো। ওইটা হচ্ছে -96.5 × 10² কেলভিন, বা কেলভিন বাদ দাও, জাস্ট ভ্যালুটা লেখো। সো এখান থেকে আমার অ্যাক্টিভেশন এনার্জি EA কত আসবে, 96.5 × 10² × 2.303 ইন্টু আর কত, 8.314। ক্যালকুলেট করলে যা আসে। সো এই যে গ্রাফ বেসড ম্যাথ অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে খুবই কমন, বুঝা গেছে? তার যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, এটার ইউনিটটা একটু বলে দিই, দাঁড়াও। তো এটার ইউনিট হচ্ছে, এইখানে দেখো এই স্লোপটা কোন ইউনিট আসছে, কেলভিন না? আর আমাদের আর এর ইউনিট কি, জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। আর ওই এই পুরো স্লোপ মানে এইখানে দেখো, দাঁড়াও, এই জায়গায় না, এই জায়গায় এই যে আর এর ইউনিট হচ্ছে জুল পার মোল পার কেলভিন, আর এইটা আসছে জাস্ট কেলভিনে, পুরোটা আসছে জাস্ট কেলভিনে। সো এইটা কত হইতে হবে, এটা হইতে হবে জুল পার মোল, এই ইউনিটে হইতে হবে, তাই না? তো এই যে এটার ইউনিটটা জুল পার মোল। তুমি চাইলে এটাকে আবার কিলো জুল পার মোলেও নিতে পারো, 1000 দিয়ে ডিভাইড করে। সো এটার অ্যান্সারটা জুল পার মোল ইউনিটে আসবে। হ্যাঁ, দেখো এই যে কোশ্চেন থেকে গেস করা যায় এটার ইউনিট কি হবে। কোশ্চেনে বলা আছে স্লোপটা হচ্ছে কেলভিন ইউনিটে। তো এই হচ্ছে এই মানে এই পুরাটা হচ্ছে কেলভিন, এই পুরাটা। এখন তুমি আর এর ইউনিট আগে থেকে জানো, এটা হচ্ছে জুল পার মোল পার কেলভিন। তাহলে ই এর ইউনিট কত হইলে এই ওভারঅলটা কেলভিনে আসবে, জুল পার মোল, কারণ এই জুল পার মোল কাটা, আর পার কেলভিন নিচে থেকে উপরে এসে কেলভিন হবে, বুঝতে পারছো? সো এখান থেকে তুমি আইডিয়া পাও যে অ্যাক্টিভেশন এনার্জির ইউনিট কি। অ্যাক্টিভেশন এনার্জির বাংলা হচ্ছে সক্রিয়ণ শক্তি, মানে যে জিনিসটা অ্যাক্টিভেট করে আর কি। এটা আমরা আজকেই ডিসকাস করবো যে অ্যাক্টিভেশন এনার্জি অ্যাকচুয়ালি কি। এখানে যেমন দেখো ওরা জুল পার মোলে বের করে তারপর আবার কিলো জুল পার মোলে নিচে 1000 দিয়ে ডিভাইড করছে জাস্ট। না না, এটা ম্যান্ডেটরি না, তোমার উপরে, এটা তুমি একটা রাখলেই হবে। আচ্ছা, তারপর আমরা ওয়ার্ক এক্সাম্পল 4.6 দেখি। আচ্ছা, সো এখানে আমাদের বলছে রেট কনস্ট্যান্ট, এরকম একটা রিয়াকশন, 2 হাইড্রোজেন আয়োডাইড থেকে হাইড্রোজেন প্লাস আয়োডিন। তো দুইটা আলাদা আলাদা টেম্পারেচারে রিয়াকশন রেট কনস্ট্যান্টের ভ্যালু বলছে, K1 আর K2, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো তো ওরা কে এর যে ইউনিটটা লিখছে এটা ওরা কিভাবে লিখলো, এটা ঠিক আছে কিনা দেখো। কে এর ইউনিট কিভাবে বের করতে হয়, ওই যে ল অফ ম্যাস অ্যাকশন, রেট ইজ ইকুয়াল টু কে ইন্টু এই যে রিয়াক্টেন্ট যে থাকে তার কনসেন্ট্রেশনগুলোর প্রোডাক্ট, তাই না? এটা আবার সামনে 2 আছে, তাই একটা পাওয়ার। সো আমরা তো আর এর ইউনিট আগে থেকে জানি, সেটা হচ্ছে মোলার পার সেকেন্ড। আর আমরা এই কনসেন্ট্রেশনের ইউনিট আগে থেকে জানি, সেটা হচ্ছে মোলার, সেটা হচ্ছে মোলার স্কোয়ার। তাহলে কে এর ইউনিট কী হবে, মোলার পার সেকেন্ড ডিভাইডেড বাই মোলার স্কোয়ার, উইচ ইজ মোলার ইনভার্স সেকেন্ড ইনভার্স 1। দেখো ওই কোশ্চেন সেটারও এখানে ওইভাবেই লিখছে, K1 এর ইউনিট পার মোল পার সেকেন্ড, K2 এর ইউনিট পার মোল পার মোলার পার সেকেন্ড, ঠিক আছে? আর কে এর ইউনিট কিন্তু কোনো কনস্ট্যান্ট না, এটা রিয়াকশন টু রিয়াকশন চেঞ্জ হয়।
এটাও এমসিকিউতে আসে যে রিয়াকশন রেট কনস্ট্যান্টের ইউনিট কি। তো চারটা অপশন দেয়, একটা হচ্ছে ধরো এরকম পার মোল পার সেকেন্ড, একটা হচ্ছে মোলার পার সেকেন্ড স্কোয়ার, একটা হইতে পারে এম ইনভার্স 3 এস ইনভার্স 2, আর ডি নাম্বারে দেয় যে এক এক রিয়াকশনের জন্য এক এক রকম। তখন তোমার ওইটাকেই কারেক্ট অ্যান্সার বলতে হবে। আচ্ছা, এখন এই ম্যাথটা করি, দেখো। So, আমাদের বলছে যে 2 হাইড্রোজেন আয়োডাইড। ভাইয়া হ্যাঁ বলো। কনস্ট্যান্টের ইউনিট কি কখনো চেঞ্জ করে দিবে? চেঞ্জ হবে, ওই যে বললাম রিয়াকশনের উপর বেস করে, রিয়াকশন যেরকম ইউনিট হচ্ছে। আচ্ছা, সো এখানে দুইটা আলাদা আলাদা টেম্পারেচার আছে। T1 হচ্ছে কত? 283 সেন্টিগ্রেডে রাখবো নাকি কেলভিনে নিব? কেলভিনে। সো এটাকে আমরা 273 দিয়ে অ্যাড করি। আবার পরের টেম্পারেচারটা হচ্ছে 508 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকেও আমরা 273 দিয়ে অ্যাড করি। আচ্ছা, আর এই দুইটা টেম্পারেচারে K1 আর K2 রেসপেক্টিভ ভ্যালু দেওয়া আছে। K1 is equal to 3.52 into 10 to the power minus 7 per molar per second, আর K2 is equal to 3.95 into 10 to the power minus 2 per molar per second। এখান থেকে ই এ বের করতে বলছে। আমাদের ফর্মুলা কি ছিল বলো তো? হ্যাঁ, ln K2 by K1 is equal to EA by R 1 by T1 minus 1 by T2. ln K2 by K1 is equal to EA by R 1 by T1 minus 1 by T2। এখন জাস্ট ভ্যালু বসাবো। ln K2 হচ্ছে 3.95 into 10 to the power minus 2 divided by 3.52 into 10 to the power minus 7 is equal to EA, R হচ্ছে 8.314, 1 over T1 হচ্ছে 283 plus 273 minus T2 হচ্ছে 1 by 508 plus 273। সো ক্যালকুলেটর সলভ করি। ln আচ্ছা, সো ইয়ার ভ্যালু আসছে 1,86,579। আর আমরা এটাকে ফার্দার একটু যদি ইয়াদ করে লিখি 186.57 কিলো জুল পার মোল। ইয়ার ভ্যালু আসে 186.58 কিলো জুল পার মোল। আর কোশ্চেন আছে এখানে পিছনে দেখা যাচ্ছে ক্লিয়ারলি? আচ্ছা, এরপর বি নাম্বার কোশ্চেনটা কি বলছে? ক্যালকুলেট দ্য রেট কনস্ট্যান্ট এন্ড অ্যাট 293 using the rate constant at 283 and the value of EA obtained in part A. That is, তোমাকে আমি 283 এর কে তো দিয়েই দিছি, সেটা হচ্ছে এই যে 3.52 into 10 to the power minus 7, আর তুমি তো একটু আগে এই যে EA বের করলা। সো এখন বের করো 293 তে কে কত। সো সেম ফর্মুলা অ্যাপ্লাই হবে না? সো আমরা এই যে দেখো পরের পেজে লিখি এটা যে अगेन ফর্মুলা হচ্ছে এবার ln K2 by K1 is equal to EA by R 1 by T1 minus 1 by T2। সো আমাদের টার্গেট হচ্ছে কি K2 বের করা। সো ln K2, K1 হচ্ছে ওই যে আগের পেজেরটা 3.52 into 10 to the power minus 7, 3.52 into 10 to the power minus 7 is equal to EA কত বের করছি একটু আগে 186.58 কিলোজুল পার মোল। 186.58 into 10 to the power 3, এটা হচ্ছে কিলোজুল পার মোলে লিখছিলাম,
সো আবার আমি 1000 দিয়ে মাল্টিপ্লাই করছি, আর এর ভ্যালু হচ্ছে 8.314, 1/T1, T1 হচ্ছে 283 প্লাস 273, আর T2 কত টেম্পারেচারে বের করতে বলছে? 293, সো এটা এখানে বসাও প্লাস 273। এবার জাস্ট সলভ করবা। এইগুলো আমি সলভ ইউজ করেই করি, আমি ওই যে ই টু দি পাওয়ার এটা ওরকমভাবে করি না। লন x divided by 3.52 into 10 to the power minus 7 equals ও এটা একটা তোমার ইয়া থাকে আর কি, পরে ভুল হওয়ার চান্স কম থাকে, অভ্যাস। 3 এত গেল গেল এটা। সো এটা আসে 7.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। আচ্ছা, এটার ইউনিট কি হবে? এক্স্যাক্টলি ওই দুইটার সাথে সেম, কোশ্চেনে যেইভাবে দেওয়া ওইটাই আমরা লিখব। এটাও সেম না? পারবা না এটা? T1 দেওয়া, T2 দেওয়া, কই গেল? হ্যাঁ, T1 দেওয়া, T2 দেওয়া, K1 দেওয়া আর K2 দেওয়া। এখন দেখছো K1 এর ইউনিট আর এক ধরনের, অবশ্যই এটাও পার মোলার পার সেকেন্ড, সরি। সো এখানে এই যে T1 T2 আর K1 K2 দেওয়া, সো আমরা এখান থেকে কি ইয়ে বের করতে পারবো, সেম। আচ্ছা, তারপর এইটা দেখো, এটা খুবই ছোট ম্যাথ, এমসিকিউতে আসার মতো। At 45 degrees centigrade, the rate constant of a reaction is double of rate constant at 35 degrees centigrade of that reaction. Calculate activation energy of that reaction. So, এইখানে ln K2 by K1 এর ভ্যালু কত বলো তো? 2, কারণ ওই যে তোমার 45 এরটা হচ্ছে 35 এর ডাবল। সো আমি যদি K2 বলি 45 এরটা আর K1 বলি 35 এরটা, তখন ওই K2 by K1 কত? 2। সো আমি কিন্তু এইটাকে সেকেন্ড টেম্পারেচার ধরছি, তাই না? আর এইটা হচ্ছে ফার্স্ট টেম্পারেচার। সো ln K2 by K1 is equal to EA by R 1 by T1, which is 35 plus 273 minus 1 by T2. এখান থেকে তুমি EA বের করবা। তো এটা অ্যাকচুয়ালি ইজি ম্যাথ, তো আমরা পরের ম্যাথগুলোতে যাই। এইটাও সেম, টেম্পারেচার দেওয়া দুইটার কে দেওয়া, অ্যাক্টিভেশন এনার্জি কত? এটা করো তো সবাই। হ্যাঁ, 4.9 করো। করে চ্যাট বক্সে আনসার লিখবা। কই গেল? প্লাস কোত্থেকে আসছে এটা? প্লাস তো আসবে না।
মাল্টিপ্লাই হবে ই টু দি পাওয়ার, এই যে এটা ই টু দি পাওয়ার এত গেল এটা, দেন এটা আবার ওই পাশে মাল্টিপ্লাই হবে, তো এটার সাথে পুরোটার সাথে মাল্টিপ্লাই, বুঝা গেছে? প্লাস না, আর যে প্রথম ওইটাই করছেন তাও অ্যান্সার সেমই আসে। হুম হ্যাঁ, তো আবার তো আদনানের অ্যান্সারটা ভুল গেছে, তো আরেকবার দেখো। প্রথমে করছিলাম। আব্দুলের অ্যান্সারও ভুল গেছে। আচ্ছা এটা কি বইয়েরটাই ভুল নাকি? না বইয়ে ওরা অ্যান্সারই লেখে নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ওই তোমাদেরগুলো হয়েছে। কত আসছে? 103.564, তাই না? ঠিক আছে, গুড। তো ওকে, সো এটা আর করে দেওয়া লাগবে না। আই হোপ T1 দেওয়া, T2 দেওয়া, K1 K2 দেওয়া, ইয়ে বের করবা লন K2 বাই K1 ইজ ইকুয়াল টু ইয়ে বাই আর 1 বাই T1 মাইনাস 1 বাই T2। একই ম্যাথ অনেকবার করলে যেটা হয়, মানে যত সোজাই হোক তোমার ওই ফর্মুলাটা মাথায় গেঁথে যাবে আর কি, তুমি আর এটা ভুলবা না কখনো। আচ্ছা দেখি ওই ইয়াটা কতটা দাও। তোমার এখানে ক্যালকুলেশনে কোথাও ভুল গেছে প্রবাবলি, দাঁড়াও 6.58 তো 314। তুমি এইভাবে ক্যালকুলেট না করে ডিরেক্টলি সলভ করবা, তোমার এখানে কোনো একটা জায়গায় কোশ্চেনটা বসাই দিব। ইয়াতে ভুল গেছে, বুঝছো? আচ্ছা যেটা আসছিল ওইটাই ঠিক ছিল প্রবাবলি, এটাকে ওই যে ইয়া করলে ওই প্রেসিশনটা সরবে। তুমি একবারে ডিরেক্টলি সলভ করে দেখো, তারপর না মিললে আমি দেখতেছি। আচ্ছা এবার হচ্ছে স্টুডেন্ট ওয়ার্ক 4.3। এইখানে 4.3 এর এই যে 4.15 এর সি, এটা পারবা না? দেখো লগ কে ভার্সেস টি গ্রাফের স্লোপ কত বলো তো? লগ কে ভার্সেস টি ইনভার্স, হ্যাঁ মাইনাস ইএ বাই 2.303 আর। সো এটা ওই যে এক্সাম্পলের এইটার মতোই, একটা ম্যাথ দেখাইছিলাম না প্রথমে গ্রাফ বেসড, ওইটার মতো এই যে এটা। হয়ে গেল। আচ্ছা তারপর এখানে আরো একটা দিছে, এবার ডি নাম্বার বি, এইটা না এটা করতে হবে না, এটা হচ্ছে ওরা চাইছে এটা ডেরিভেশন, এটা ডেরিভেশন কোথাও দেওয়া নাই, বইতে দেওয়া নেই, বুঝছো? ও আচ্ছা আচ্ছা সরি, এটা তো আছেই। এটা ওই যে আমরা কালকে করলাম না যে কে ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার মাইনাস ইয়ে বাই আর টি, আর দেন আমরা এখান থেকে লন কে ইজ ইকুয়াল টু লিখছি লন এ মাইনাস, তারপর ডিভাইড করবা, ঠিক আছে? হ্যাঁ সাবট্রাক্ট করবা, তারপর তাহলে এটা ভিতরে ডিভাইড হবে। আচ্ছা এই ম্যাথটায় এই যে 4.15 এর ই নাম্বারটা, এইটাই আমাদেরকে বলছে লন কে ভার্সেস টি ইনভার্সের গ্রাফ, তাহলে এইটার স্লোপ কত? মাইনাস ইএ বাই আর, সিম্পলি মাইনাস ইএ বাই আর। এটাও সেম, মানে এখানে ম্যাক্সিমাম ম্যাথই সেম, সো আমি চাচ্ছি তোমরা নিজেরা করলে তোমাদের জন্যই ভালো। সেম অ্যাক্টিভেশন এনার্জি সবই সেম এখানে। এই যে এখানে তোমার অ্যাক্টিভেশন এনার্জি দেওয়া আর হচ্ছে 500 কেলভিনে কে এর ভ্যালু দেওয়া, তো বলছে 490 কেলভিনে কে এর ভ্যালু কত? ওই লন কে টু বাই কে ওয়ান ইজ ইকুয়াল টু ইএ বাই আর 1 বাই টি ওয়ান মাইনাস 1 বাই টি টু, ঠিক আছে? ও আচ্ছা ওইটা দেখাচ্ছে। আচ্ছা সবাই একটু আরেকবার কানেক্ট। আচ্ছা দেন এই ম্যাথটাও আমরা একটু আগে দেখছি, 45-এ যত 35-এ তার ডাবল, অ্যাক্টিভেশন এনার্জি কত এক্সাম্পলই ছিল। এটাও সেম, এটাও সেম, ওকে।
আচ্ছা, এখন আমরা একটা নতুন টপিক শিখব। সো এই নতুন টপিকটার নাম, আচ্ছা এটাও তোমরা একটু হোমওয়ার্ক হিসেবে লিখে রাখো যে হোমওয়ার্ক হচ্ছে তোমার, এখানে আমরা ওয়ার্ক এক্সাম্পল করব বইয়ের শুরু থেকে একদম এই পর্যন্ত যে কয়টা আছে 4.9। সো হোমওয়ার্কটা দেখো, হোমওয়ার্ক হচ্ছে ওয়ার্ক এক্সাম্পল, এই চ্যাপ্টার স্টার্টিং হচ্ছে 4.1, ওইখান থেকে 4.9। আর স্টুডেন্ট ওয়ার্ক করবা কোনগুলো? স্টুডেন্ট ওয়ার্কের 4.2 করবা, 4.2 আর 4.3, এই যে এটা হচ্ছে 4.3, এই যে এটা 4.3ও তুমি সবগুলো এখনই মানে 10 মিনিটে করে ফেলতে পারো। এটা হচ্ছে 4.2 আর 4.3, প্রত্যেকটার ভিতরে যে কয়টা ম্যাথ আছে সবগুলো করবা, ঠিক আছে? হ্যাঁ, NaCl টু দি পাওয়ার 2। আচ্ছা আচ্ছা, তো এখন আমরা একটা নতুন টপিক শিখবো, সেটা হচ্ছে অর্ডার অফ রিয়াকশন। তো এই টপিকটা তোমাদের পুরান সিলেবাসের যে বই ছিল, মানে আমারও আগে 2014 ব্যাচের যে ভাইরা পড়তো, তো ওই সময় এই টপিকটা অনেক ডিটেলসে পড়ানো হইতো, বাট এখন আমাদের সিলেবাসে এটা আর নাই, আমাদের সময়ও ছিল না। তো এইটা আমরা অত বেশি ডিটেলসে পড়বো না, এটা জাস্ট এটা ডেফিনেশন জানবো, বাট আগের সিলেবাসের বইতে এইটার উপর একটা পুরো চ্যাপ্টারই ছিল। আচ্ছা, সো অর্ডার অফ রিয়াকশন কীভাবে বের করে দেখো। ধরো আমরা এই জায়গায় এক্সাম্পল যদি দেই, যেমন হাইড্রোজেন প্লাস আয়োডিন, এটা থেকে আসে হচ্ছে 2 হাইড্রোজেন আয়োডাইড। সো এটার রিয়াকশনের যে রেট, সেটার ইকুয়েশনটা আমরা কীভাবে লিখি? রেট ইজ ইকুয়াল টু কে ইন্টু হাইড্রোজেনের কনসেন্ট্রেশন আর আয়োডিনের কনসেন্ট্রেশন। তো এইখানে এই যে কনসেন্ট্রেশনগুলোর যে পাওয়ার কত কত, 1 আর 1, সো এই দুইটা পাওয়ারকে অ্যাড করলে তুমি অর্ডার অফ রিয়াকশন পাবো, বুঝতে পারছো? এইটাই হচ্ছে অর্ডার অফ রিয়াকশন, বুঝা গেছে? দ্যাট ইজ, আমার যদি যে এরকম একটা রিয়াকশন থাকে এ এ প্লাস বি ক্যাপিটাল বি, বি ক্যাপিটাল বি, অ্যান্ড সেখান থেকে আমি পাচ্ছি সি স্মল সি প্লাস ডি ক্যাপিটাল ডি, তখন এখানে রেট ইজ ইকুয়াল টু হোয়াট? কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ হোল টু দি পাওয়ার এ আর কনসেন্ট্রেশন অফ বি হোল টু দি পাওয়ার বি। সো এই অর্ডার অফ রিয়াকশন হচ্ছে এ প্লাস বি এর ভ্যালু। বাট এখানে আরও কমপ্লিকেশনস আছে, এটা এতটা সিম্পল না, বাট আমাদের লেভেলে বা এইচএসসিতে বা যেই টাইপের কোশ্চেন আসবে তোমাদের সিলেবাসে, এটা এইটুকুই। ওকে, দ্যাট ইজ, মেইন কথা হচ্ছে যে এইখানে টোটাল রিয়াক্টেন্টের মোল নাম্বার কত, ওইটাই আসলে তার অর্ডার অফ রিয়াকশন, তাই না? 1 + 1 2। বাট এখানে একটু তোমার ইয়াও আছে, মানে এক্সেপশনও আছে, বুঝতে পারছো? যেমন সিএইচ, হ্যাঁ, রিয়াক্টেন্টগুলো দ্যাট ইজ, এই যে আমরা যে এই ইকুয়েশনটা লিখি না, এইখানে যাদেরকে লেখা হয় রিয়াক্টেন্ট লিখি না এখানে, ওদের পাওয়ারগুলোর সাম, বুঝছি? আচ্ছা, এখন এটা যে সবসময় আসলে এরকম তা না, এটার তোমার এক্সেপশন আছে। যেমন 2 নাইট্রোজেন ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড, এটা তোমার ডিসোসিয়েটেড হয়ে কি হয়, 4 নাইট্রোজেন ডাইঅক্সাইড হয় প্লাস তোমার অক্সিজেন হয়। ওকে, তো এইটা দেখে মনে হচ্ছে কত অর্ডার হওয়া উচিত? 2 অর্ডার হওয়া উচিত না? কারণ এটা এই যে রেট ইজ ইকুয়াল টু কত, কে ইন্টু ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড, এটার স্কোয়ার, তাই না? বাট এক্সপেরিমেন্ট থেকে দেখা যায় এটার অর্ডার অফ রিয়াকশন হচ্ছে 1। তো আসলে অর্ডার অফ রিয়াকশন আমরা যতটা সিম্পলি বলি এরকম না, বাট এগুলো তোমাদের এক্সামে আসার চান্স খুব কম। যেগুলো আসবে ওইগুলো অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারে কয়েকটা অর্ডার অফ রিয়াকশন আছে এক্সেপশনাল, ওইগুলো আমরা ওইখানে পড়বো। ওইখানে SN1 SN2 রিয়াকশন আছে, ওই জায়গায় আমরা দেখবো। সো এটা হচ্ছে, এটার অর্ডার হচ্ছে 1। আবার তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে এরকম একটা রিয়াকশন দেখছো না, যে মিথেনের ক্লোরিনেশন CH4 প্লাস ক্লোরিন, এখান থেকে আসে হচ্ছে CH3Cl প্লাস ক্লোরিন HCl। সো এটা কত অর্ডার হওয়া উচিত? 2, বাট এটা অ্যাকচুয়ালি 0 অর্ডার, বুঝা গেছে? আসলে অর্ডার বলতে বোঝায়
যে এইখানে কয়টা রিঅ্যাক্টেন্ট আছে তা না, অরিজিনাল যে ডেফিনেশন সেটা হচ্ছে যে এইখানে কয়টা রিঅ্যাক্টেন্টের উপর আমার এই রিঅ্যাকশনটা ডিপেন্ডেন্ট। যেমন এইখানে এই রিঅ্যাকশনটার রেট এই মিথেনের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না, ক্লোরিনের কনসেন্ট্রেশনের উপরেও ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে এখানে তুমি কীরকম সানলাইট দিচ্ছ, ইউভি রে দিচ্ছ, সেটা হচ্ছে একটা জিরো অর্ডার রিঅ্যাকশন। আবার এইখানে রিঅ্যাকশনটা দুইজনের উপরেই ডিপেন্ডেন্ট, হাইড্রোজেনের উপরেও আয়োডিনের উপরেও। আবার এইখানে নাইট্রোজেন যদিও দুইটা আছে বাট এটা একজনের উপর ডিপেন্ডেন্ট, বুঝতে পারছো? এরকম কিছু এক্সেপশনাল কেস আছে অর্গানিক কেমিস্ট্রিতে কয়েকটা দেখবা, বাট ইউজুয়ালি তোমার যদি পরীক্ষায় কোশ্চেন আসে অর্ডার অফ রিঅ্যাকশন হচ্ছে সিম্পলি এই যে দুইটার সাম, বুঝা গেছে? এটা আমাদের অত ইম্পর্টেন্ট কিছু না, এটা আগের সিলেবাসে ছিল, ওইখানে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ম্যাথও ছিল, ওইখানে আবার ইন্টিগ্রেশন করে কয়েকটা ফর্মুলা আনা যায়, বাট ওইগুলো আমাদের এখন আর দরকার নেই, ওইগুলো আমাদের বইতে আর নাই। আচ্ছা সো আচ্ছা, এখন আমরা আরও নতুন একটা টপিক শিখি, সেটা হচ্ছে আমরা লাস্ট দিন বলছিলাম যে অ্যাক্টিভেশন এনার্জির উপর আমাদের রিঅ্যাকশন রেট হচ্ছে ডিপেন্ডেন্ট, তাই না? আচ্ছা সো এখানে লেখো যে ইফেক্ট অফ অ্যাক্টিভেশন এনার্জি, ইফেক্ট অফ অ্যাক্টিভেশন এনার্জি অন রিঅ্যাকশন রেট। আচ্ছা এখন কথা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জিটা কি, ঠিক আছে? আচ্ছা তো এখানে আমরা একটা এনার্জি ডায়াগ্রাম আঁকবো এরকম। অ্যাক্টিভেশন এনার্জির বাংলা হচ্ছে সক্রিয়ণ শক্তি, ঠিক আছে? আচ্ছা তো এখানে একটা গ্রাফ আঁকবো। সো আমরা একটা সিম্পল রিঅ্যাকশন যদি চিন্তা করি সেটা হচ্ছে এ প্লাস বিসি। ধরো এ একটা কম্পাউন্ড বা একটা এলিমেন্ট, বিসি একটা কম্পাউন্ড, তো ওদের মধ্যে রিঅ্যাকশনের মাধ্যমে এ বি আর সি প্রডিউস হয়, ঠিক আছে? জাস্ট বিসি এর মধ্যে যে বন্ডটা আছে ওটা ভাঙে আর এ বি এর মধ্যে একটা নতুন বন্ড ক্রিয়েট হয়, ঠিক আছে? তো এখন এইটা মানে এরকম একটা রিঅ্যাকশন যদি হয় তো এইখানে এই যে রিঅ্যাক্টেন্ট যারা আছে তাদের একটা এনার্জি আছে, সবার মধ্যেই কিন্তু একটা এনার্জি থাকে। সো এই রিঅ্যাক্টেন্টগুলোর মধ্যে একটা ইন্টারনাল এনার্জি আছে। সো এটা আমরা বলি যে এই যে রিঅ্যাক্টেন্টগুলো তাদের টোটাল ইন্টারনাল এনার্জি হচ্ছে টোটাল ইন্টারনাল এনার্জি হচ্ছে ER, দ্যাট ইজ রিঅ্যাক্টেন্টের টোটাল এনার্জি। ক্লিয়ার? আচ্ছা কথা হচ্ছে ইন্টারনাল এনার্জি কিভাবে আসলো? প্রত্যেকটা কম্পাউন্ডের ভিতরে কি ইলেকট্রন আছে না, তারা রোটেট করতেছে না, ওইগুলোর কাইনেটিক এনার্জি আছে। তারপর ইলেকট্রনগুলো কি চার্জ, চার্জের একটা পোটেনশিয়াল এনার্জি আছে, ওগুলো আমরা ওই যে বোর্স মডেলে পড়ছি। তো এর জন্য সবার মধ্যেই কিছুটা এনার্জি থাকেই, ওটা হয়তো সব পুরোপুরি মেজার করা যায় না বাট একটা এনার্জি থাকে। আজকে যেমন থার্মোডাইনামিক্সও আমরা এটাই পড়বো, ইন্টারনাল এনার্জি। একটা হ্যাঁ চার্জ মানে চার্জের দিক দিয়ে নিউট্রাল, বাট ওর ভিতরে তো ইলেকট্রন প্রোটন আছে। হ্যাঁ আচ্ছা এখন এখানে আমরা এরকম একটা ডায়াগ্রাম আঁকবো, দেখো একটা এরকম একটা মাউন্টেন টাইপের আঁকবো, ঠিক আছে? সো এইটা এদিকে হচ্ছে এনার্জি আর এটা হচ্ছে রিঅ্যাকশন প্রোগ্রেস বা টাইম। অ্যান্ড একদম ইনিশিয়ালি এই যে জায়গাটা দেখতেছো এটা হচ্ছে এ প্লাস বিসির টোটাল এনার্জি, দ্যাট ইজ এই জায়গাটা হচ্ছে মানে এই যে লেন্থটা এইটুক হচ্ছে ER, রিঅ্যাক্টেন্টের এনার্জি। সো এই রিঅ্যাক্টেন্টগুলা সাথে সাথেই তোমার মানে এরকম থাকলেই সাথে সাথে সেটা AB প্লাস সিতে কনভার্ট হইতে পারে না। ওইটা যেটা হয় ওদের একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি আগে দিতে হয়। যেমন তুমি একটা গাড়ি স্টার্ট করতে হলে আগে প্রপারলি ওইটাকে ইগনিশন করতে হয়, তাই না? ইঞ্জিনটাকে আগে মানে ভালো মতো স্টার্ট না দিলে ওই গাড়িটা কিন্তু চলবে না। সো এখানেও তোমার একটা সার্টেন অ্যামাউন্ট অফ হিট যদি তুমি না দাও বা একটা এনার্জি যদি না দাও, এই বিসির সাথে রিঅ্যাকশন করতে পারবে না, না। সো এখানে এ আর বিসির মধ্যে তখন রিঅ্যাকশনটা হইতে পারবে না, বুঝতে পারছো? সো আমার ওদের মানে সোজা কথা ওদেরকে আমি আগে হিট দিব আচ্ছা মতো, ঠিক আছে, যাতে এখানে যত বন্ড আছে ওইগুলো ভেঙে যায়, মানে ওরা সবাই যাতে সেপারেট হয়ে যায়। সো ওই এনার্জিটা যে দিচ্ছি এইটাকেই বলা হয় এই এনার্জি মাউন্টেন, মানে এখানে আমরা একটা এনার্জি মাউন্টেন ক্রস করতেছি।
ফার্স্ট অফ অল তোমার, হ্যাঁ বলো। সবসময় কি আমাদের এই রিঅ্যাকশন করানোর জন্য হ্যাঁ এইটা দেওয়াই লাগে, ঠিক আছে। যেমন এইখানে তোমার এই যে এ প্লাস বিসি দেখতেছো, এইখান থেকে আমার এই অ্যামাউন্ট অফ এনার্জিটা না দিলে এই রিয়াকশনটা হবে না, একটা এনার্জি গ্যাপ আছে, ওইটা তোমার নিজের থেকে ওইটা প্রোভাইড করতে হবে। হ্যাঁ সেটা ঠিক আছে, মানে তুমি বলতেছো যে এইটুক, তাই না? এটা না, ওদের রিয়াকশন মানে ওদের ভিতরে যে বন্ডগুলো আছে ওইটা ভাঙার জন্য এই এনার্জিটা দিতে হয়, তারপর ও আস্তে আস্তে আবার এনার্জি ছেড়ে দিয়ে এ বি প্লাস সিতে আসে। যখন বন্ড জোড়া লাগে তখন কি এনার্জি বের হয়ে আসে, আবার বন্ড ভাঙতে এনার্জি দিতে হয় আর বন্ড জোড়া লাগাইতে এনার্জি ছেড়ে দিতে হয়। হ্যাঁ, হিট রিলিজ করবে। হ্যাঁ আচ্ছা দেখো, সো এই যে আমার ইনিশিয়াল যে অবস্থা, ইনিশিয়াল যে এনার্জি, ওইখান থেকে কি আমার একটা সার্টেন মাউন্টেন ক্রস করার জন্য একটা এনার্জি অ্যাবজর্ব করতে হইতেছে না, এইটাকেই বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। মানে রিঅ্যাক্টেন্টের এনার্জি আর ওই যে একদম হাইয়েস্ট যে পজিশনটা, এই দুটার মধ্যে যে গ্যাপ, এটাই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। বুঝা গেছে? আচ্ছা, তো অ্যাক্টিভেশন এনার্জি গেইন করার পর এইখানে যে এইখানে যে স্টেটটা থাকে এটাকে বলা হয় ট্রানজিশনাল অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। ট্রানজিশনাল অ্যাক্টিভেটেড কমপ্লেক্স মানে এটার বাংলা হচ্ছে অবস্থান্তর সক্রিয় জটিল অবস্থা। ঠিক আছে, অবস্থান্তর সক্রিয় জটিল অবস্থা। আচ্ছা, এইখানে তাহলে কি অবস্থা থাকে? এইখানে হচ্ছে কি, এই যে এ প্লাস বিসি ছিল, এ প্লাস বিসি আসলে কিরকম ছিল, এ আর বি আর সি এর মধ্যে একটা বন্ড ছিল, তাই না? তো এই জায়গাতে এটা থাকবে কিরকম দেখো, এই বি আর সি এর মধ্যে বন্ডটা অলমোস্ট ভেঙে গেছে, তো আমি এই বন্ডটা এখন ডট 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 দিয়ে লিখছি, আর এ আর বি এর মধ্যে নতুন একটা বন্ড অলমোস্ট ক্রিয়েট হচ্ছে, তো এটাকেও আমি ডট 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 দিয়ে লিখছি। তো এটাকেই বলা হয় ট্রানজিশনাল অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। মানে এটা কম্পাউন্ড না, আর এটা খুবই টেম্পোরারি একটা অবস্থা। মানে এই জায়গাতে আসবে মানে ও এখন রিয়াকশন করার জন্য রেডি, যেই রেডি হবে সাথে সাথে রিয়াকশনটা করে ও আবার, হ্যাঁ ওইটাই হচ্ছে ট্রানজিশনাল অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। ওইখানে রিচ করতে এই রিঅ্যাক্টেন্টের যতটুকু এক্সট্রা এনার্জি লাগে সেটাই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। ক্লিয়ার? আচ্ছা, আর এই এনার্জিটাকে আমরা কি বলবো? এইটুক, এটা হচ্ছে প্রোডাক্টের এনার্জি, ইপি। হ্যাঁ, আর এই জায়গাতে হচ্ছে আমার এ বি প্লাস সি আছে। না, এইটা হচ্ছে এই যে রিয়াকশনটা, এটা হচ্ছে এন্ডোথার্মিক, কারণ আলটিমেটলি এই প্রোডাক্টের কাছে কিন্তু বেশি এনার্জি থেকে গেছে, তাই না? আমার প্রথমে ছিল কম, আমি বাইরে থেকে অনেক এনার্জি খাইলাম, কিছু এনার্জি ছেড়েও দিলাম, বাট স্টিল আমার কাছে প্রথমের থেকে বেশি আছে, সো আমি কি বাইরে থেকে বেশি নিছি না? সো এই গ্যাপটাকে কি বলে বলো তো দেখি, এটা তোমরা 9-10-এ পড়ছে, এই গ্যাপটাকে কি বলে? এই যে এইটুক, ডেল্টা এইচ। বুঝা গেছে? দ্যাট ইজ রিঅ্যাক্টেন্টের সাথে প্রোডাক্টের যে ডিফারেন্স, ওইটা হচ্ছে ডেল এইচ। আর ট্রানজিশনাল অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের সাথে রিঅ্যাক্টেন্টের যে ডিফারেন্স, ওইটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। সো আমরা এখান থেকে দুইটা ফর্মুলা পাইছি, যে অ্যাক্টিভেশন এনার্জি ইজ ইকুয়াল টু, ধরো আমি এইটা বললাম, এটা হচ্ছে, ধরো এইখানে এই পুরোটাকে আমি বললাম এটা হচ্ছে ই এইচ, মানে হাইয়েস্ট এনার্জি টোটাল, মানে এই জায়গা থেকে এই পর্যন্ত। সো ইএ ইজ ইকুয়াল টু হচ্ছে ইএইচ মাইনাস ইআর, আর ডেল এইচ ইজ ইকুয়াল টু কত? ইপি মাইনাস ইআর। সো এর জন্য ওই যে এন্ডোথার্মিক রিয়াকশন আমরা বলতাম না ডেল এইচ এর ভ্যালু পজিটিভ, সো এখানে এই যে ইপি গ্রেটার দ্যান ইআর, এই ডিফারেন্সটা কি পজিটিভ না? উপরের দিকে না, প্লাস ভ্যালু। সো এর জন্যই এটা কি একটা এন্ডোথার্মিক রিয়াকশনের গ্রাফ হয়ে গেছে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের এন্ডোথার্মিক রিয়াকশন, লিখে রাখুন। হ্যাঁ, অলওয়েজ ইপি আগে, মানে যে কোনো কিছু, ওই যে ডেল মানে কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। আর এখানে ইএইচ বলতে আমি জাস্ট এখানে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ এনার্জিটা বলতেছি। সো অ্যাকচুয়ালি ইএ হচ্ছে এই হাইয়েস্টটা মাইনাস ইয়ারটা। এইটাও গ্রাফ বেসড প্রবলেম আসে, যে এরকম দিয়ে বলে যে এইটা হচ্ছে ধরো 200 কিলোজুল, এটা হচ্ছে 50 কিলোজুল, তাহলে
অ্যাক্টিভেশন এনার্জি কত 200 মাইনাস 50 150 কিলোজুল। আচ্ছা, তো এখানে দেখো এটা যখন একটা এন্ডোথার্মিক রিয়াকশন, আমার ই এর ভ্যালুটা কীরকম, অনেক বেশি, তাই না? আচ্ছা, এক্সোথার্মিকটা দেখলে বোঝা যাবে যে এটা আসলে অনেক বেশি কিনা। আচ্ছা, এখন এর পরে পেজে আসি, এক্সোথার্মিকের থাকবে। আচ্ছা, এক্সোথার্মিকের রিঅ্যাক্টেন্টের মধ্যে হচ্ছে আগে এনার্জি বেশি ছিল, প্রোডাক্টে গিয়ে ওটা কমে গেছে, দ্যাট ইজ ও বাইরে ছেড়ে দিছে। সো এইখানে আমাদের দেখো এটা হচ্ছে রিঅ্যাকশন প্রোগ্রেস, আর এটা হচ্ছে এনার্জি। সো এখানে আগে আমাদের এনার্জিটা বেশি ছিল, দেন এই যে স্মল একটা মাউন্টেন ক্রস করে এটা এখানে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ছেড়ে দিছে। ডেল এইচটা নেগেটিভ, এরকম হবে না এটা? সো এখানে ইআর এর ভ্যালুটা কি অনেক বেশি, আর এখানে ইপির ভ্যালুটা কি হবে অনেক কম, এইটুক হচ্ছে ইপি। আর এখানে ডেল এইচটা কি নেগেটিভ, কারণ ইপি হচ্ছে ইআর এরও নিচে, এইটুক হচ্ছে ডেল এইচ। ডেল এইচটা কীরকম আসছে এখানে নেগেটিভ, কারণ ডেল এইচ এর ফর্মুলাই হচ্ছে ইপি মাইনাস ইআর, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। আর এখানে ই এর ভ্যালুটা কীরকম, খুবই স্মল, এটা হচ্ছে আমাদের ই এ। আচ্ছা, এখন একটা জিনিস একটু কমন সেন্স থেকে বলো তো, যে কোনো একটা রিয়াকশনের ইয়ে বেশি হইলে ওটা তাড়াতাড়ি হয় না কম হইলে তাড়াতাড়ি হয়? কম হইলে তাড়াতাড়ি হয়, কারণ আমার টার্গেট হচ্ছে ওকে যদি আমি সামহাউ ইয়ে এনার্জিটা দিতে পারি, তাহলে এরপর ও খালি এনার্জি ছাড়বে, ও আর অ্যাবজর্ব করবে না, রিয়াকশনটা খুব দ্রুত হবে। মানে আমার মেইন টার্গেট হচ্ছে আমি ওকে সামহাউ এই অ্যাক্টিভেটেড অবস্থায় আনতে পারি কিনা, মানে ওকে আমি অ্যাক্টিভেট করতে পারি কিনা। আর এন্ডোথার্মিকে কিন্তু আমার অনেক এনার্জি দিয়ে এটাকে অ্যাক্টিভেট করতে হয়েছে, টাইমও বেশি লাগবে। হ্যাঁ, সো রিয়াকশন রেটও স্লো হয়ে যাবে। সো এর জন্য আমরা বলতে পারি যে এক্সোথার্মিক রিয়াকশনস আর ফাস্টার দ্যান এন্ডোথার্মিক রিয়াকশন। এক্সোথার্মিক রিয়াকশনস আর ফাস্টার দ্যান এন্ডোথার্মিক রিয়াকশনস। মানে কাইন্ড অফ এরকম বলা যায় রিয়াকশন রেটটা হচ্ছে একদম অ্যাক্টিভেশন এনার্জির ইনভার্সলি প্রপোর্শনাল। ক্লিয়ার? যত অ্যাক্টিভেশন এনার্জি বাড়াবা রেট তত কমবে, তত এটা আসতে হবে। আর যত অ্যাক্টিভেশন এনার্জি কম তত তোমার রিয়াকশন তাড়াতাড়ি হবে। হ্যাঁ বলো। এটা আবার একটু বোঝানো যাবে? হ্যাঁ, এখানে দেখো এন্ডোথার্মিক রিয়াকশনের জন্য ই এর ভ্যালুটা হচ্ছে অনেক বেশি। সো আমার রিয়াক্টেন্টকে এই অ্যাক্টিভেটেড অবস্থায় উঠাইতে অনেক বেশি এনার্জি দেওয়া লাগছে, অনেকক্ষণ এনার্জি দেওয়া লাগছে। আর এই জায়গাতে হচ্ছে আমি খুব অল্প টাইমে ওই এনার্জিটা গেইন করতে পারবো এক্সোথার্মিকের জন্য। এর জন্য এক্সোথার্মিক্স আর ফাস্টার দ্যান এন্ডোথার্মিক। যে রিয়াকশন রেটটা হচ্ছে এই অ্যাক্টিভেশন এনার্জির ঠিক ইনভার্সলি প্রপোর্শনাল। আর তোমার এক্সোথার্মিকের জন্য ই এর ভ্যালুটা অনেক স্মল হয়, আর এন্ডোথার্মিকের জন্য ই এর ভ্যালুটা অনেক হাই হয়। জি। আচ্ছা, হুম, আমরা এই গ্রাফটা আবার যখন থার্মোকেমিস্ট্রি পড়বো, দ্যাট ইজ এই চ্যাপ্টারের লাস্ট পোর্শন, তখন আবার দেখবো যে ডেল এইচ এর অনেকগুলো ফর্মুলা আছে। একটা হচ্ছে ইপি মাইনাস ইয়ার, আরেকটা হচ্ছে ব্রেক মাইনাস ফর্ম, আরেকটা আছে হচ্ছে কম্বাসন এনার্জি অফ রিঅ্যাক্টেন্ট মাইনাস কম্বাসন এনার্জি অফ প্রোডাক্ট। অনেকগুলো ফর্মুলা আছে, ওইগুলো আস্তে আস্তে দেখবো। সো এরপর নেক্সট দিন হচ্ছে আমরা ক্যাটালিস্টের ইফেক্ট কীরকম, তারপর আমরা ইকুইলিব্রিয়াম স্টার্ট করবো। সো কেমিস্ট্রি আজকে এই পর্যন্তই।